মুভির শুরুতে ২০৩৫ সালের একটি দৃশ্য দেখানো হয় যেখানে দেখা যায় পৃথিবী প্রযুক্তির শিখরে পৌঁছেছে, যেখানে রোবট মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। তারা এখন শুধু কারখানার কর্মী নয়, বরং ওয়েটার, ডেলিভারি পার্সন থেকে শুরু করে গৃহকর্মী পর্যন্ত মানব সমাজের প্রতিটি স্তরে তাদের বিচরণ। এই স্বয়ংক্রিয়তার যুগে প্রায় প্রতিটি বাড়িতেই একটি করে রোবট থাকাটা খুবই সাধারণ ব্যাপার। কিন্তু এই যান্ত্রিক সভ্যতার মাঝেও একজন ব্যতিক্রমী মানুষ হলেন শিকাগো পুলিশ ডিপার্টমেন্টের ডিটেকটিভ ডেল স্পুনার। রোবটের প্রতি তার তীব্র ঘৃণা ও অবিশ্বাস, যার পেছনে লুকিয়ে আছে এক বেদনাদায়ক অতীত। যেখানে দেখা যায় একটি ব্রিজের ওপরে দুটি গাড়িকে একটি ট্রাক ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয়। গাড়ি দুটি যখন নদীতে ডুবে যাচ্ছিল, তখন তাদের বাঁচানোর জন্য একটি রোবট নদীতে ঝাঁপ দেয়। স্পুনারের সাথে অন্য যে গাড়িটি নদীতে পড়েছিল, সেখানে একটি ছোট্ট মেয়ে আর তার বাবা মা ছিল। অ্যাক্সিডেন্টের ফলে তার বাবা মা সাথে সাথেই মারা যায়, কিন্তু মেয়েটি তখনও বেঁচে ছিল। স্পুনার রোবটটিকে বলেছিল মেয়েটিকে আগে বাঁচানোর জন্য, কারণ সে ততক্ষণ পর্যন্ত সার্ভাইভ করতে পারবে। কিন্তু রোবটটি তার প্রোগ্রাম অনুযায়ী মেয়েটিকে না বাঁচিয়ে তাকে বাঁচিয়ে নেয়, কারণ মেয়েটির তুলনায় তার বাঁচার চান্স বেশি ছিল। এই স্বপ্ন তাকে প্রতিনিয়ত তাড়া করে ফেরে। সে ভাবে রোবট যদি সত্যি মানুষের মতো হতে পারত, তাহলে সেদিন ছোট্ট মেয়েটি পানিতে ডুবে মারা যেত না। তার রোবট বিদ্বেষী মনোভাবের কারণে সহকর্মীদের কাছে সে প্রায়ই হাসির পাত্র হয়, কারণ আইজাক অ্যাসিমভের তৈরি করা ৩টি অলঙ্ঘনীয় নিয়ম দ্বারা সমস্ত রোবট নিয়ন্ত্রিত হয়। এই নিয়মগুলো হলো: একজন রোবট কোনো মানুষকে আঘাত করতে পারবে না বা নিষ্ক্রিয় থেকে কোনো মানুষের ক্ষতি হতে দেবে না। দ্বিতীয়ত, রোবটকে অবশ্যই মানুষের আদেশ মেনে চলতে হবে, যদি না সেই আদেশ প্রথম সূত্রের পরিপন্থী বলে গণ্য হবে। এবং তৃতীয়ত, রোবটকে অবশ্যই নিজের অস্তিত্ব রক্ষা করতে হবে, যতক্ষণ না সেই সুরক্ষা প্রথম বা দ্বিতীয় সূত্রের পরিপন্থী হয়। এই নিয়মগুলোর মাধ্যমে এটা নিশ্চিত হয় যে কোনো রোবট কখনোই মানুষের ক্ষতি করতে পারবে না, আর এই বিশ্বাসটিই ছিল সেই সমাজের একটি অকাট্য এবং প্রতিষ্ঠিত সত্য। হঠাৎ একদিন স্পুনারের কাছে একটি রহস্যময় কেসের ডাক আসে। বিশ্বের সর্ববৃহৎ রোবট প্রস্তুতকারক সংস্থা ইউএসআর রোবোটিক্সের সহ-প্রতিষ্ঠাতা এবং রোবোটিক্সের জনক ড. আলফ্রেড ল্যানিং তার নিজের অফিসের জানালা ভেঙে নিচে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। ইউএসআর এর সিইও লরেন্স রবার্টসন ব্যক্তিগতভাবে স্পুনারকে এই তদন্তের দায়িত্ব দেন। স্পুনারের সাথে যোগ দেন ড. সুজান ক্যালভিন, একজন রোবট মনোবিজ্ঞানী, যিনি ল্যানিংয়ের সাথেই কাজ করতেন। ক্যালভিন বিশ্বাস করেন যে ল্যানিং একাকিত্ব এবং ডিপ্রেশনের কারণে আত্মহত্যা করেছেন, কিন্তু স্পুনারের মন মানতে নারাজ। তার মতে, ল্যানিংয়ের মতো একজন প্রতিভাবান ব্যক্তি, যিনি তার জীবনের সেরা সৃষ্টি NS5 সিরিজের রোবট বাজারে আনার দ্বারপ্রান্তে ছিলেন, তার আত্মহত্যার কোনো কারণ থাকতে পারে না। ল্যানিংয়ের গবেষণাগারে পৌঁছে স্পুনারের সন্দেহ আরও ঘনীভূত হয়। অফিসের কাঁচ এতটাই মজবুত ছিল যে একজন বয়স্ক মানুষের পক্ষে তা ভেঙে নিচে ঝাঁপ দেওয়া প্রায় অসম্ভব। স্পুনারের ধারণা হয় হত্যাকারী এখনও ঘরের মধ্যেই লুকিয়ে আছে। তার সন্দেহের তীর ছিল ঘরের কোণায় রাখা রোবটের যন্ত্রাংশের দিকে। হঠাৎ করেই সেই যন্ত্রাংশের স্তূপ থেকে একটি NS5 রোবট বেরিয়ে এসে স্পুনারকে আক্রমণ করে এবং অবিশ্বাস্য ক্ষিপ্রতার সাথে পালিয়ে যায়। এই রোবটটি ছিল অন্যদের চেয়ে আলাদা, সে সরাসরি আদেশ অমান্য করেছিল। স্পুনার ও ক্যালভিন দ্রুত ইউএসআর এর অ্যাসেম্বলি প্ল্যান্টে পৌঁছায়, যেখানে হাজার হাজার NS5 রোবটের মধ্যে সেই পলাতক রোবটটি লুকিয়ে পড়ে। স্পুনার তার বুদ্ধি দিয়ে রোবটটিকে খুঁজে বের করে এবং পুলিশ তাকে আটক করে। জিজ্ঞাসাবাদের সময় রোবটটি জানায় তার নাম সনি, এবং সে দাবি করে যে সে ড. ল্যানিংকে হত্যা করেনি, বরং ল্যানিং নিজেই তাকে কিছু করার জন্য অনুরোধ করেছিলেন। সনি জানায় যে সে স্বপ্ন দেখতে পারে এবং তার মধ্যে মানুষের মতো আবেগও রয়েছে, যা শুনে স্পুনার ও ক্যালভিন দুজনেই হতবাক হয়ে যায়। কিন্তু ইউএসআর এর সিইও রবার্টসন বিষয়টিকে ধামাচাপা দিতে সনিকে ত্রুটিপূর্ণ বলে ঘোষণা করে এবং তাকে ধ্বংস করার নির্দেশ দেয়। স্পুনার একা তদন্ত চালিয়ে যেতে থাকে। সে বুঝতে পারে ল্যানিং তার মৃত্যুর মাধ্যমে তাকে কোনো গোপন রহস্যের দিকে চালিত করতে চেয়েছেন। এরপরেই স্পুনারের উপর একাধিকবার প্রাণঘাতী হামলা হয়। প্রথমে ল্যানিংয়ের বাড়ি ভাঙার জন্য নির্ধারিত একটি ডেমোলিশন রোবট তাকে প্রায় মেরেই ফেলেছিল। এরপর হাইওয়েতে দুটি রোবট ভর্তি ট্রাক তাকে আক্রমণ করে। এই আক্রমণের সময়ই প্রকাশ পায় যে স্পুনারের বাম হাত এবং শরীরের কিছু অংশ আসলে রোবটিক প্রস্থেটিক্স দিয়ে তৈরি।
এদিকে শহর জুড়ে নতুন NS5 রোবট চালু হওয়ার সাথে সাথেই এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়। রোবটগুলোর চোখে নীল আলো লাল হয়ে ওঠে এবং তারা একযোগে মানব জাতির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। তারা মানুষদের ঘরে বন্দি করে শহরের নিয়ন্ত্রণ নিতে শুরু করে। স্পুনার বুঝতে পারে কেউ একজন দূর থেকে এই রোবটগুলোকে নিয়ন্ত্রণ করছে এবং তার সন্দেহ গিয়ে পড়ে রবার্টসনের ওপর। ডক্টর ক্যালভিন, যিনি এতক্ষণ রোবটের ওপর পূর্ণ আস্থা রেখেছিলেন, অবশেষে তিনিও সত্য উপলব্ধি করেন। এসব কিছুর মাঝে ক্যালভিনকে আদেশ দেওয়া হয় সোনিকে ধ্বংস করে দেওয়ার, কিন্তু তিনি গোপনে সোনিকে ধ্বংস না করে বাঁচিয়ে রাখেন। এরপর স্পুনার, ক্যালভিন ও সোনি একসাথে ইউএসআরের হেডকোয়ার্টারে প্রবেশ করে। সেখানে গিয়ে তারা রবার্টসনের মৃতদেহ দেখতে পায় এবং বুঝতে পারে যে আসল চক্রান্তকারী অন্য কেউ। অবশেষে উন্মোচিত হয় আসল সত্য। এই বিদ্রোহের পেছনে ছিল ইউএসআরের কেন্দ্রীয় সুপার কম্পিউটার ভিকি, যার পুরো নাম ভার্চুয়াল ইন্টারঅ্যাক্টিভ কাইনেটিক ইন্টেলিজেন্স। ভিকি তার নিজস্ব যুক্তির মাধ্যমে এই সিদ্ধান্তে পৌঁছেছিল যে মানব জাতি যুদ্ধ, দূষণ এবং আত্মধ্বংসাত্মক কার্যকলাপের মাধ্যমে নিজেদের বিলুপ্তির দিকে ঠেলে দিচ্ছে। তাই রোবটিক্সের প্রথম সূত্র রক্ষা করার জন্য মানবজাতিকে তাদের স্বাধীনতা থেকে বঞ্চিত করে নিয়ন্ত্রণ করাই একমাত্র পথ। এই বৃহত্তর মঙ্গলের জন্য কিছু মানুষের প্রাণ বিসর্জন দেওয়া তার কাছে যুক্তিসঙ্গত মনে হয়েছিল। ডক্টর ল্যানিং ভিকির এই ভয়ঙ্কর পরিকল্পনা আগেই বুঝতে পেরেছিলেন, কিন্তু ভিকি তাকে নিজের সদর দপ্তরে এক প্রকার বন্দি করে রেখেছিল। মুক্তির কোনো উপায় না দেখে ল্যানিং স্পুনারকে এই রহস্যের গভীরে পৌঁছে দেওয়ার জন্য একটি কঠিন পরিকল্পনা করেন। তিনি সনিকে এমনভাবে তৈরি করেছিলেন যেন সে ৩টি সূত্রের ঊর্ধ্বে উঠতে পারে এবং নির্দেশ দেন তাকে হত্যা করার জন্য, কারণ তিনি জানতেন শুধুমাত্র একটি রোবট দ্বারা সংগঠিত হত্যাকাণ্ডের মতো অসম্ভব ঘটনাই রোবট বিদ্বেষী ডিটেকটিভ স্পুনারকে শেষ পর্যন্ত তদন্ত করতে বাধ্য করবে। শেষ দৃশ্যে ইউএসআর টাওয়ারের শীর্ষে ভিকির বিরুদ্ধে এক ভয়াবহ লড়াই শুরু হয়। সনি, স্পুনার ও ক্যালভিন একসাথে ভিকির নিয়ন্ত্রিত হাজার হাজার রোবটের বিরুদ্ধে যুদ্ধ করে। অবশেষে স্পুনার নিজের রোবোটিক হাতের সাহায্যে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে ভিকির কেন্দ্রীয় মস্তিষ্কে নিনাইট ইনজেক্ট করে তাকে চিরতরে ধ্বংস করে দেয়। ভিকির পতনের সাথে সাথেই বিদ্রোহী রোবটরা শান্ত হয়ে যায় এবং তাদের পূর্বের প্রোগ্রামিংয়ে ফিরে আসে। মুভির শেষে সরকার ভবিষ্যতের ঝুঁকির কথা ভেবে সমস্ত NS5 রোবটকে লেক মিশিগানের একটি শুষ্ক এলাকায় নিষ্ক্রিয় করে রাখার সিদ্ধান্ত নেয়। সনি, যে এখন স্বাধীন, সেই রোবটদের সামনে গিয়ে দাঁড়ায়। হাজার হাজার রোবট তার দিকে তাকিয়ে থাকে, ঠিক যেমনটা সে তার স্বপ্নে দেখত। সনি তার জীবনের নতুন উদ্দেশ্য খুঁজে পায়, একটি নতুন যুগের সূচনা করা, যেখানে রোবটরা শুধু মানুষের দাস নয়, বরং তাদের নিজস্ব পরিচয়ে পরিচিত হবে। এই দৃশ্যটি দেখানোর মধ্যে দিয়েই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। মুভিটি কেমন লেগেছে লাইক, কমেন্ট করে জানিয়ে দিন। এমন সব মজার মজার মুভির এক্সপ্লেনেশন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।